আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে গেলে গত মাসে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত হয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। এরপর গত সপ্তাহে ইলিনয় রাজ্যের রাজধানী শিকাগোতে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির ৪ দিনের জাতীয় কনভেনশন ২০২৪-এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হল। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস। এই সম্মেলন থেকেই তার আগামী ৫ নভেম্বরের চূড়ান্ত লড়াইয়ের যাত্রা শুরু হয়। তিনি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন। আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণের পর দেওয়া ভাষণে কমলা বলেন, তিনি সব মার্কিনের প্রেসিডেন্ট হবেন এবং বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করবেন। এ সময় গাজা যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। আসলেই কি তার পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে? এ নিয়ে থাকছে মোতালিব জামালের প্রতিবেদন। প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে বিপজ্জনক মন্তব্য করে কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন। তা করতে ব্যর্থ হয়ে তিনি একটি সশস্ত্র উচ্ছৃঙ্খল জনতাকে ক্যাপিটল হিলে পাঠান, যেখানে তারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপর হামলা করেছিল। তিনি বলেন, ৫ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটা একেবারেই অপরিহার্য বিষয়। স্বৈরশাসকদের কাছে ট্রাম্পের মাথা নত করার অভিযোগ করে কমলা বলেছেন, বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে তার অবস্থান কেবলই হবে গণতন্ত্রের পক্ষে। বিভিন্ন জরিপে বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন ট্রাম্প, কিন্তু কমলা এসে সেই ব্যবধান ঘুচিয়ে ফেললেন এবং ট্রাম্পকেও ছাড়িয়ে যান। কিন্তু পররাষ্ট্রনীতির প্রশ্নে কমলার অবস্থানটি আসলে কী হবে তা এখনও দলটির অনেক নেতাকর্মীর কাছেই অস্পষ্ট। মার্কিন ভোটারদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি, বিশেষ করে গাজা নীতি যে কতটা অপছন্দের তা প্রমাণ পাওয়া গেছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশন চলাকালে কমলার অবস্থান করা হোটেলের বাইরে ফিলিস্তিন সমর্থকদের বিক্ষোভে। এই বিক্ষোভ থেকে এটাই প্রমাণিত হয়েছে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন যতই এগিয়ে আসছে, গড়পড়তায় আমেরিকান ভোটারদের কাছে দেশটির পররাষ্ট্রনীতি ক্রমেই গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি যখন ইস্যু হিসেবে উঠে আসে, তখন কমলা হ্যারিস নিজেকে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে নিজেকে আলাদা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু বাস্তবে কি আসলেই আলাদা তিনি? এই প্রশ্নটি নানা কারণেই উঠে আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টার ইন ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ভয়েসেস এর সাবেক ভিজিটিং ফেলো হামজা রিফাতের মতে, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস নির্বাচনে বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বর্তমান প্রশাসনের পদাঙ্কই অনুসরণ করা অব্যাহত রাখবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে এর আগে তার ২১টি দেশ সফর এবং ১৫০ জন নেতার সাথে বৈঠক থেকে এটাই ইঙ্গিত পাওয়া যায়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বা মনোভাব গ্রহণের নীতিতেই তিনি বিশ্বাসী। কমলা হ্যারিস ট্রান্স আটলান্টিক বা উত্তর আমেরিকার সাথে ইউরোপের শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকেও আরও শক্তিশালী করে গড়ে তুলবেন। কমলা হ্যারিস একই সাথে আসিয়ান, ভারত ও অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সম্পর্ককেও জোরদার করবেন এবং চীনকে তাদের অর্থনৈতিক ও কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করার নীতি অব্যাহত রাখবেন। এর বিপরীতে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অর্থই হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের সাথে, বিশেষ করে নাফটা ও ন্যাটো জোটের সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলার নীতিতে আস্থাশীল নন। অন্যদিকে ইউক্রেনের সাথে যুদ্ধ নিয়ে রাশিয়ার ব্যাপারে কিছুটা নরম দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়া ইস্যুতে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কমলা ও ট্রাম্পের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চালানোর কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শত্রু হিসেবে দেখেন কমলা।
এ কারণে তিনি সরাসরি ইউক্রেনের পক্ষ নিয়েছেন। গত জুন মাসে ইউক্রেনে শান্তির জন্য সম্মেলনে এবং এর আগে ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাধীনতা সত্তা টিকিয়ে রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য দিয়েছেন। তার এসব বক্তব্য থেকে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসনের নীতিকে তিনি অব্যাহত রাখবেন। কথা বলা যায়, কমলা যদি কিয়েভের ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতিকেই অগ্রাধিকার দেয় এবং দেশটিকে সমরাস্ত্র এবং কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখেন, তাহলে চলমান সংঘাত পরিহার করার জন্য শান্তি আলোচনায় বসতে রাশিয়ার প্রতি আহ্বান জানানোর উদ্যোগ নিরুৎসাহিত হবে। রাশিয়া ও ইউক্রেনের ব্যাপারে কমলার নীতি ট্রাম্পের এই সংক্রান্ত নীতির একেবারেই বিপরীত। ট্রাম্প পুতিনের ব্যাপারে অধিকতর বন্ধুসুলভ মনোভাব পোষণ করেন, কারণ শক্তিশালী নেতা বা স্ট্রং ম্যানদের ব্যাপারে ট্রাম্পের ঐতিহাসিক একটা আবেগ কাজ করে এবং একই সাথে রাশিয়ায় বাণিজ্যিক স্বার্থ রক্ষার একটা আকাঙ্ক্ষাও আছে ট্রাম্পের মধ্যে। 1987 সাল থেকেই তার মধ্যে এই মনোভাবটি কাজ করছে। ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এই যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেবেন এবং দীর্ঘদিন ধরে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে তা বন্ধ করে দেবেন। তবে চলমান যুদ্ধ বন্ধে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের শর্তে কতটুকু রাজি করাতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে মস্কোর সাথে আলোচনার উদ্যোগ নেওয়ার পরিবর্তে বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার কমলার সিদ্ধান্ত এটাই নিশ্চিত করবে যে ইউক্রেন সংঘাত অব্যাহত থাকবে। তবে মধ্যপ্রাচ্যের ব্যাপারে ট্রাম্প এবং কমলার নীতিতে কোনো পার্থক্য নেই, কারণ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সুদৃঢ় সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে তারা অভিন্ন মনোভাব পোষণ করেন, তবে তাদের উপায়গুলো ভিন্ন হতে পারে। গাজার যুদ্ধে ইসরায়েলকে প্রেসিডেন্ট বাইডেনের নিঃশর্ত সমর্থন নিয়ে ডেমোক্রেটিক পার্টিতে যে বিক্ষোভ তৈরি হয়েছে তা প্রশমনে ফিলিস্তিনিদের ব্যাপারে কমলা হ্যারিস কিছুটা হলেও নরম সুরে কথা বলছেন। কিন্তু এ থেকে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই তিনি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং অর্থ প্রদান বন্ধ করে দেবেন। অন্যদিকে কমলা ইরানের পরমাণু চুক্তিকে সমর্থন করেছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যুদ্ধে রূপ নিলে কমলা যে ইসরায়েলের সমর্থনে দৃঢ়ভাবে এগিয়ে আসবেন তা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। গত মাসে যুক্তরাষ্ট্রের সফরে আসা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ওয়াশিংটনে বৈঠক করেন কমলা। এই বৈঠকের পর তিনি বলেন যে ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কিন্তু ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি তিনি সমর্থন করেননি। কমলা বলেছেন যে দুই রাষ্ট্র সমাধানের নীতিকে তিনি সমর্থন করেন এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিন সমর্থক ও মার্কিন ভোটারদের অনেকেই মনে করেন না যে কমলার শাসনামলে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আসবে। ইসরায়েলের ব্যাপারে ট্রাম্পের নীতি অনেক আগে থেকেই স্পষ্ট। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি তার বিরূপ মনোভাব এবং ইসরায়েলের প্রতি সমর্থন কারোরই অজানা নয়। এর আগে প্রেসিডেন্ট থাকার সময় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে 2017 সালে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে আসার নির্দেশ দেন তিনি। এছাড়া অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি গড়ে তোলার ইসরায়েলের নীতিকেও সমর্থন করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক জোরদার করতে 2020 সালে আব্রাহাম চুক্তির সূচনা করেন ট্রাম্প। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 2015 সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তেহরানে স্বাক্ষরিত চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন ট্রাম্প। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা করে হত্যা করেন। চীনের ব্যাপারে ট্রাম্প বরাবরই আগ্রাসী এবং সংঘাতের নীতি অনুসরণ করে আসছেন। এর আগে প্রেসিডেন্ট থাকার সময় চীনের সাথে যুক্তরাষ্ট্রের আন্তঃবাণিজ্য নির্ভরতাকে দুর্বল করতে তিনি যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির উপর 60% শুল্ক আরোপ করেছিলেন। অন্যদিকে কমলা নির্বাচিত হলে যে
চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের খুব একটা উন্নতি হবে তা মনে করার কোনো কারণ নেই, কারণ হংকং এবং তাইওয়ানের মতো দুটি জটিল ইস্যু দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে বাধার দেয়াল হয়ে আছে। মোট কথা, কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বর্তমানের মতোই থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।